এক্সপেরিয়েন্সটা যেটাই বলি না কেন, সেই এক্সপেরিয়েন্সটা কোন জায়গাটা নিয়ে? আসলে এখন আমাদের স্টিল নাও যে প্রবলেমটা হচ্ছে, তা সেটা বলার আগে আমি পাস্টে কিছু 4-5 বছর আগে চলে যেতে চাই। এটা বললে আসলে লিসেনার ভালো বুঝতে পারবে আসলে শুরুটা কোথায় ছিল। ওকে। তো তখন আমি ক্লাস 6-7 পড়ি। তো আমি আমার বেশিরভাগ সময় হচ্ছে ভ্যাকেশনে গেলে আমি নানু বাড়িতে চলে যাই। বাড়িতে আমার পুরো ফ্যামিলি চলে যায়, মা, আমরা 3 ভাই। তো একদিন মাগরিবের আজানের ঠিক পরপর মুহূর্ত আমি আমার নানুর বাড়ির যে বাড়িটা তার পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ছোট গলির মতো। তো এই রোডটা দিয়ে হাঁটতেছি, আমার সাথে গ্রামেরই 3 জন ছিল আরো। তো আজানটা প্রায় শেষ, এই মুহূর্তে আমি যাচ্ছি। তো হঠাৎ করে আমি দেখলাম যে আকাশ থেকে আগুনের ফুলকির মতো কিছু একটা পড়ছে, অ্যাটলিস্ট ছোটখাটো একটা তরমুজের সাইজের মতো আকাশ থেকে আগুনের একটা ফুলকি স্পার্কলিং হতে পড়তেছিল। তা আমি প্রথমে এটা দেখছি, খেয়াল করে দেখলাম যে আসলে আসতেছে, এটা আমার দিকে আসতেছে। তো একটা পর্যায়ে দেখেছি হঠাৎ করে আমার পায়ের কাছে এসে পড়েই নিভে গেছে। আচ্ছা। তো নিভে যাওয়ার পর আমি সাথে সাথে পিছনে ঘুরে বাকি 2-3জনকে জিজ্ঞেস করলাম যে তোরা কি কিছু দেখছিস? তো ওরা বললো কি না তো কিছু না। তা আমি ভাবলাম যে আমি কি দেখলাম। তো পরে আমি চারদিকে খুঁজলাম যে আসলে কি পড়ছে ওখানে। এটা চারদিকে তাকালাম, পরে আর কিছু খুঁজে পেলাম না। আচ্ছা। তো ওটা হচ্ছে আমার লাইফের প্রথম এক্সপেরিয়েন্স, যেটা আসলে আমি তখন আসলে ভাবি নাই যেটা আসলে কি হরটিক্যাল কিছু নাকি অন্য কিছু। তখন এটা মাথায় কাজ করেনি সেটাই। আর অনেক ছোট ছিলাম তখন, আসলে ভাবতামও না। তো এখন আসলে যেটা মনে হয় যে আসলেই কিছু একটা ছিল ওটা। তো তারপরের 1 বছর অথবা 1.5 বছর পরে আমি আরেকটা ভ্যাকেশনে আমি আমার দাদু বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমার একটা কাজিন মাসুম, আমার চেয়ে ছোট, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সমান, একই তো ওই ভাই ওই আমার ছোট কাজিনটার সাথে আমি আসলে যে আমাদের রিলিজিয়াস কিছু ফাংশন আছে, তোর মধ্যে ওরস নামে একটা ফাংশন আছে, সবাই হয়তো জানে। তো আমি আসলে তখন বুঝতাম না যে ওরস জিনিসটা কি, ওটা কি হয় বা কি, এরকম কিছু জানতাম না। তো আমাদের গ্রামে তখন এরকম একটা প্রোগ্রাম চলতেছিল। তা আমি বললাম যে ভাই আসলে জিনিসটা কি আমি তো জানি না, কখনো দেখি নাই, আমাকে নিয়ে যাবা? তো বললাম আচ্ছা কোন ব্যাপার না ভাই, চলেন। আর কাকতালীয় ভাবে ওই সময়টাও ছিল ঠিক মাগরিবের আজানের পর পর। তো নর্মালি ওই জায়গাটায় যেতে যে রাস্তাটা দিয়ে যাওয়া হয়, ওখান দিয়ে যদি না যে আমরা একটু রাস্তাটা শর্ট করি তাহলে যেখান দিয়ে যাবো, তো ওই জায়গাটা আসলে ঝোপঝাড় টাইপের ছিল। তো আমরা টাইম বাঁচানোর জন্য, তাড়াতাড়ি যাওয়ার জন্য ওই রোডটা দিয়ে গেছি। তো ওই রোডটা দিয়ে যখন যাচ্ছি তখন আমি খুব একটা ইনোসেন্ট স্মেল পাই, অনেক স্মেল, অনেক ইনোসেন্ট, যে এটা আজও আমার নাকের মধ্যে আসে বলতে গেলে করে। আমি লাইফে আমি কখনো এত ইনোসেন্ট সেন্ট পাই নাই। তো আমি তখন বলতেছিলাম যে ভাইয়া একটা গন্ধ পাইতেছি, এত সুন্দর গন্ধ এখানে এই ঝোপের মধ্যে কোত্থেকে আসতেছে। বলছে ভাইয়া আপনি ভয় পেন না, আমি একটা কথা বলি, যে সেটা হচ্ছে যে আমাদের এই সাইডটার মধ্যে 2টা জিন আছে, একটা হচ্ছে বাজে জিন, একটা হচ্ছে ভালো জিন। ভালো জিনটা যখন যে রোডটা দিয়ে যায় তো খুব সুন্দর একটা স্মেল বের হয় ফুলের। তো আর আরেকটা যে খারাপ জিনটা, ও গেলে হচ্ছে যে পাঠা ছাগল আছে না, ওইটার যে বিশ্রী একটা বিকট গন্ধ আসে, ঠিক ওই টাইপের একটা গন্ধ হয়। আসলে পাঠা ছাগলের গন্ধ শোনার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু ওটা আপনি শুনেছেন। আচ্ছা, আমরা ভালোটা শুনেছেন। আচ্ছা, আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা শুরু করি যে ঘটনাটা আমরা ইমেলে পেয়েছিলাম, এবং একদম শুরুতে আপনার নামটা আমি ভুলে গেছি। জি, আমি জনি, রাইট। জনি, কি হয়েছিল যেন একটা ঘটনা বলেছিলেন আপনি, যে ইমেলে যেটা উল্লেখ করেছিলেন, কিছু একটা দেখেছেন আপনি আপনার বাসায়, সেই ঘটনাটা একটু বলবেন? এটা গত বছরের কাহিনী। মাইক, এটা গত বছরের গল্প, গল্প না বলা যায়, এক্সপেরিয়েন্স। তো বলেন। গত বছরের ঘটনা। গত বছরের ঘটনা। তো গত বছরের শেষের দিকে আমার জ্বর হয়। জ্বর হওয়ার সময় মাইকটা একটু মুখে রাখতে হবে। জ্বর হওয়ার সময়, তো রাত 1:30টার সময়, দেড়টার সময় আমি প্রায় ঘুমাই গেছি। আমার জ্বর প্রায় ঘুম আসতেছিল না, আমি ঘুমাই গেছি। 1:30টার সময় ঘুমাই। তো ঘুমানোর পর 2:30-3টার দিকে আমি হঠাৎ জেগে যাই। আচ্ছা। জেগে যাওয়ার পর এমনিতেই সাধারণত আমাদের কি হয় যে আমরা যদি হঠাৎ ঘুম থেকে জাগি তাহলে কিন্তু আমাদের ঘুম আসে, হঠাৎ মাথা ব্যথা করে ঘুম আসে। তো সেদিন কিন্তু আমার ঘুম আসতেছিল না। আচ্ছা। কি ব্যাপার, আসতেছিল না। আমি যে রুমে ঘুমাই, ওই রুম থেকে সোজাসুজি আমাদের রান্নাঘরটা, রান্নাঘরে দেখি যে একটা মেয়ে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? রান্নাঘরে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছে কে? তো আমি ভাবতেছিলাম যে আমার জ্বর হয়তো হইতে পারে, আমি উল্টাপাল্টা কিছু দেখতেছি। তো আমি জিনিসটা স্কিপ করে যাই। তো করার পর অনেকদিন পরে আবার কি হয়, আমি তখন সুস্থ। তো অনেকদিন পরে, তো একদিন রাতে আবার
ঠিক একই টাইমে একইভাবে আপনি ওই জিনিসটা দেখি, মানে মেয়েটাকে। হুম। তো কি ব্যাপার, আমার তো আজকে জ্বর নাই। মানে সেদিন আপনি তখন ভাবছেন যে সেদিন হয়তো জ্বর ছিল, এই জন্য হয়তো ভুল করে দেখেছেন আপনি কোন একটা কিছু, কিন্তু এখন আপনি পুরোপুরি সুস্থ এবং আপনি ঠিক একইভাবে রাতের বেলায় সেটা আপনি দেখলেন, রাইট? জি। ওকে, তারপরে কি হলো? তো তারপর আমার গায়ে কাঁথা ছিল, হুম। তো আমি কাঁথা গায়ে দিয়ে ঘুমায় যাই। হুম। মানে ঘুমায় যাওয়ার কি, মানে আমি ভয়ে ঢেকা ফেলি মাথাটা। হুম। তো আবার দেখি যে সে আসে নাকি। হুম। তো আমি আবার মাথা থেকে কাঁথাটা নামাই। হুম। তো কাঁথা নামানোর পর তো দেখি সে আসে এখনো। ব্যাপার কি, 3-4 মিনিট হয়ে গেছে, তো এখনো আসে। তো আমি করি কি, বেড, মানে আমার ওই মুহূর্তে পুরো ওইরকম একটা থ্রিলিং সিচুয়েশনে মানে পড়াটা আসলে বুঝিনি তো কি অবস্থা। তো আমি ভয় পাইতেছি। তো হঠাৎ যা মানে খুব তাড়াতাড়ি আমার বেড সুইচে লাইটটা লাগানোর পর দেখি যে কিছু নাই। তো আম্মুকে এটা বলি, এর পরের দিন সকালবেলা আম্মুকে বলি যে আম্মু এই ব্যাপার, এটা কি হইলো? তো আম্মু বলতেছে যে কি বলিস, আমার সাথে তো এমন হয়েছে। আমাদের যে পাশের একটা বিল্ডিং আছে, তো সেটা ভূতের বাড়ি নামে পরিচিত। আচ্ছা, এইখান থেকে আমি আবার ওনার কাছে যাব। এই যে ঘটনাটা বললো, এই ঘটনাটা আপনাদের বাসাতেই ঘটেছে, আপনার যেহেতু দুই ভাই, মানে কেন এই ধরনের, মানে এটা কি আপনারাও এক্সপেরিয়েন্স করেছেন বাসায় এরকম কিছু নাকি? মানে ও যে ঘটনাটা বললো যে একটা বাথরুম এরকম দেখে, এটা আপনাদের বাসায় আর কেউ দেখেছেন এরকম কিছু? বা এটা আসলে আমার সাথেও মানে ওর মতো পুরোপুরি না ঘটলেও কিছুটা ঘটছে, দেন আমার মার সাথে তো ঘটছেই। আর এই ঘটনা বলার আগে আমি যদি বাসার হিস্ট্রিটা একটু বলি তাহলে আপনি খুব সহজে সবাই বুঝতে পারবেন। তো আমরা যে বাসাটা থাকি প্রায় 2 বছর হচ্ছে আমরা এই বাসা থাকছি এখন। তো বাসাটার পাশেই একটা বাসা আছে, যে বাসাটার নাম হচ্ছে ভূতের বাড়ি, খুব নির্জন একটা জায়গা, পুরান একটা বাড়ি আছে, তো সেটা ভূতের বাড়ি নামে পরিচিত। তো এখন রিসেন্টলি সেটা ভূতের বাড়ি নামে পরিচিত, বাট আমি যখন আরো 10 থেকে 12 বছর আগে ওই এলাকায় থাকতাম, তো তখন এটা আসলে ডাইনি বাড়ি নামে ছিল। আচ্ছা, মানে এলাকার লোকজন বলে এটা। তার মানে ওই বাসাটা নিয়ে অনেক ঘটনা এলাকাবাসীও জানে না। জি। ওকে। তো আমরা যখন ছোট ছিলাম তখন মানে আমরা খুব মানে ছোট বাচ্চারা মানে কিউরিওসিটি বশত যেতাম আসলে কি, পরে ওই কাছাকাছি যে ভয়ে চলে আসতাম। ওকে। তো ভয়ে চলে আসার পর তো এইভাবেই ছিল। তো তখন আর পরে ওখান থেকে চলে আসলাম, ওই চলে আসার পর আবার যখন ওই ভূতের বাড়ির পাশেই চলে গেলাম, তো ফার্স্ট যেদিন আমরা ওই বাসাতে যাই, তো যাওয়ার পর আমরা থাকার আগে সেখানে একটা বৌদ্ধ ফ্যামিলি থাকতো। আচ্ছা। তো আমরা যাওয়ার পর দেখি যে ওরা সব চলে গেছে, ওদের সব মালপত্র নিয়ে যাওয়া হয়েছে, বাট আমার মা যে রুমে ঘুমায়, আমার বেডরুমটায়, তো ওখানে দেখি যে মানে দরজার মধ্যে কিছু মানে তাবিজ টাইপের কিছু ঝোলানো, কিছু হাড় ঝোলানো। আচ্ছা। তো ওগুলো ঝোলানো আছে। তা আমি আর আম্মা দেখে আসলে মানে অনেক ফিল করি আসলে কি। ওকে। তো পরে আম্মা বললো যে আসলে এই বাসার তো অবস্থা খুব ভালো না, অন্য ধর্মের লোক ছিল, জানি না তো কি করছে। তো সোনার উপর মারা যেরকম বলেন সেরকম একটা কথা বলছেন। আচ্ছা। তো এগুলা করতে পরে সোনার উপর পানি দিয়ে বাড়ি ধুলাম, ঘর দিলাম আমি আম্মা। তো তারপরে বাসা থাকা শুরু করলাম। হয়তো ওনাদের কোনো কারণে বা অন্য কোনো কারণে হতে পারে, সেরকম আপনারা ভেবে নিয়েছিলেন। তারপর এরপরে হলো কি, আমি বাসা থাকতে বাসায় থাকার প্রথম দিক খুব ভালো চলতেছিল, বাট আম্মার সাথে কিছু ঘটতেছিল, মানে আমার আম্মার সাথে অনেক কিছু ঘটতেছিল। আম্মা আমাদের শেয়ার করে নাই, হচ্ছে আমরা যেন ভয় না পাই, যদি ভয় পাই সেই কারণে। তো আমার শেয়ার করে নাই। তো পরে 7 থেকে 8 মাস পর অথবা 9 মাসের দিকে আমার সাথে ছোটখাটো ঘটনা ঘটতে থাকে। আচ্ছা। একটা রাতের ঘটনা বলি। আমার ফ্রেন্ড আছে লামিশা, তো তার সাথে আমি রাতের বেলা এসএমএস দিচ্ছিলাম, আমাকে এসএমএস দিচ্ছিল, থ্রু এসএমএস চ্যাট হচ্ছিল। এই ঘটনাটা আমি বলবো যে খুব মনোযোগ দিয়ে শুনতে, কারণ আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তার আগে ওই ঘটনাটা একটু শেষ করি। সেটা হচ্ছে ওই যে বাসায় যে বাথরুমে একজন মহিলাকে লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকে, আসলে রান্নাঘরে, এই যে এই কারণটা কি? মানে আপনি তখন আমাকে বলছিলেন যে পাশের বাড়িতে, যেটাকে আপনার ভূতের বাড়ি বলেন বা ডাইনি বাড়ি যেটাই বলেন, সেখানে কিছু ঘটনা আছে। তো কেন এরকম দেখেছিল, এটা কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে? হ্যাঁ, এটা আসলে আমরা লোকমুখে যা শুনেছিলাম সেটা হচ্ছে এরকম যে 10 থেকে 12 বছর আগে মানে এই বাড়ির যে মালিক তারা এখানে থাকতেন এবং তারাও ওই একই প্রবলেমের কারণে চলে গেছে। তো আমরা আসলে কনফিউজড যে আসলে ঘটনাটা কি। সেটা হচ্ছে যে আমরা যা শুনছি যে এখানে কেউ বলে যে একটা মেয়ে সুইসাইড করছে, কেউ বলে একটা ছেলে সুইসাইড করছে। মানে এটা ঠিক কনফার্ম করে কেউ বলতে পারে না, আমাদের জানতে পারতেছে না। আসলে আমরা আজকে আসার আগেও আমি কনফার্ম হওয়ার জন্য অনেকের কাছে অনেক কিছু জিজ্ঞেস করছি আসলে ঘটনাটা কি ছিল ওখানে, বাট কারো কাছ থেকে মানে পুরোপুরি কিছু জানতে পারিনি। তো পরে আমরা মনে করি যে আসলে মানে যেহেতু আমার মা, আমার ভাই এক্স্যাক্টলি মেয়ে দেখতে পাইতেছে, ফিমেল টাইপের কাউকে দেখতে পাইতেছে,
ওটা থেকে মনে করি যে আসলে এখানে ফিমেলই হচ্ছে সুইসাইড করছে, আমার ধারণা এটা একদম, যেহেতু সবাই দেখছেন জি, জি, জি। সেইখান থেকে ধারণা। এইবার আপনার ঘরের ঘটনাটা চলে আসি, এসএমএস হ্যাঁ। করছিলেন বন্ধুর সাথে, এটা শুনে। তো লামিশার সাথে আসলে এসএমএস করতেছিলাম, তখন রাত 2টা-2:30 বাজে। হুম তো এসএমএস করতে করতে ওর নাম তো লামিশা দিয়ে সেভ করা আমার মোবাইলে। হুম, তো এসএমএস গুলো আসলে ডিসপ্লেতে তো ফার্স্টই আসবে ওয়ান নিউ মেসেজ হুম, লামিশা। হুম, হুম, তো ফার্স্টে একটা মেসেজ আসলো যে নাদিয়া আপ্পি নামে একটা মেসেজ আসছিল, ওকে। বাট সেন্ড করছে লামিশা। হ্যাঁ, কারণ আপনারা চ্যাট করছেন। চ্যাট করছে আমরা দুজন, তো সেন্ড করছে লামিশা, বাট ওর নামটা শো করতেছে হচ্ছে যে নাদিয়া আপ্পি। এই নাদিয়া আপ্পিটাকে? এই নাদিয়া আপ্পি নামে আমি কাউকে চিনি না আজ পর্যন্ত, আমার মোবাইলে নাদিয়া আপ্পি নামে কোনো নামও সেভ নাই। ওকে, আপনি এসএমএস পাওয়ার পর কি চেক করেছেন যে মোবাইলের নামে কোনো সেভ করা আছে কিনা বা এরকম কিছু? না, এখন পর্যন্ত নাই, তখনও ছিল না। ওকে, ফাইন। তো পরে একটা নাদিয়া আপ্পি নামে চলে আসছে, আমি ভাবছি যে আমি হয়তো ভুল দেখছি অথবা সামথিং প্রবলেম। হুম, তো এটা আমি ফার্স্ট টাইম লামিশাকে বলি নাই যে এই প্রবলেম হয়েছে, আমি বলি নাই। তো সেকেন্ড টাইম যে এসএমএসটা আসছে, মানে তার পরপর যে এসএমএসটা আসছে, সেম নাদিয়া আপ্পি। আচ্ছা, এসএমএস এ কি বলে? মানে এসএমএস হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডকে যা বলতেছি, আমার ফ্রেন্ড যা অ্যান্সার দেওয়া দরকার তাই রিপ্লাই দিচ্ছে, কিন্তু বাট নামটা নামটা শো আসছে হচ্ছে না। নাদিয়া আপ্পি দিয়ে। ওকে, মানে আমাদের মধ্যে যা চ্যাট হচ্ছিল তাই হচ্ছে, বাট নামটা শো করছে নাদিয়া আপ্পি। অলরাইট। সেকেন্ড টাইম যে এসএমএসটা শো সেটাও নাদিয়া আপ্পি। তখন আমি একটু ভয় পেয়ে যাই, আসলে কি হচ্ছে। তখন আমি আমার ফ্রেন্ডকে বলি, লামিশাকে বলি। তো বলার পর থার্ড টাইম যে এসএমএসটা আসে সেটাও দেখি যে নাদিয়া আপ্পি, পুরাই ভয় পেয়ে যায়। হুম, তো পরে নাদিয়া এই লামিশাকে বলার পর লামিশা বলতেছে যে কি, কোথায় থাকো, এরকম হইতেছে কেন, অর্টিক্যাল প্রবলেম, কি সমস্যা কি। তো পরে এটা নিয়ে আর এত ভয় পাইনি, ভাবছি যে প্রবলেম সামথিং, হুম, কিন্তু মাথায় কাজ করতেছে যে প্রবলেম, কারণ ওই বাসায় থাকার আগে থেকেই জানি যে এটা ডাইনি বাড়ি। আমি হুম, থাকার আগে থেকে 10-12 বছর আগে থেকেই জানি যে এটা প্রবলেমটা। তো তারপর কিছুদিন পরে আবার আরেকটা ঘটনা, আমি আমার সেই লামিশার সাথে চ্যাট করতেছি এসএমএস এ। তো একটা পর্যায়ে ঠিক ওইরকম সময় আসলে মানে চ্যাট হয় অনেক রাত পর্যন্ত, সাথে আমার চ্যাট হয়। তো 2টা-2:30 এরকম হুম, তো চ্যাট হচ্ছে। তো একটা পর্যায়ে আমার পা গুলো ফার্স্ট দিক প্যারালাইজ টাইপের হয়ে যায়, মানে আমি নাড়তে পারতেছিলাম না আমার পাটা। হুম, তো তারপর আস্তে আস্তে মানে পুরো বডি প্যারালাইজ টাইপের হয়ে যায়। একটা পর্যায়ে আমার কাছে মনে হয় যে আমার বুকের উপর মনে হয় 10 মণ পাথর টাইপের কিছু একটা চাইবা বসছে। বাট আপনি জেগে আছেন। আমি জেগে আছি, স্টিল তার সাথে চ্যাট করতেছি। এবং এই ঘটনা কিন্তু আমি শুনেছি আমার খুবই কাছের কিছু কলিগদের কাছ থেকে, আমি শুনেছি যে এরকম জেগে থাকা অবস্থায় এরকম হয় এবং মনে হয় যে বুকের উপরে প্রচন্ড একটা ওজন। তারপরে কি হলো? তো এরকম যখন হচ্ছে তখন আমি আসলে দম নিতে খুবই কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে আমার দম একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হইতেছিল। তো পরে একটা পর্যায়ে আমি মানে মোবাইলটা রেখে দিই, ওটা আর এসএমএস দিতে পারি নাই। তো এসএমএস দিতে না পারার পর তো এরকম পরে আস্তে আস্তে দেখলাম যে আমার পুরো ফুল বডি, শুধু গলাটা ছাড়া সবকিছু প্যারালাইজড হয়ে গেছে, আর অনেক ওজন টাইপের কিছু একটা আমার বুকের মধ্যে চাইবে বসছে। অনেক কষ্ট হইতেছে, আমি দম নিতে পারতেছি না। তো না পারার পর আমি এরকম 3 থেকে 3.5 মিনিট 4 মিনিট এরকম স্থায়ী ছিল ব্যাপারটা। তো হঠাৎ করে মনে হলো যে কিছু একটা নাই, হালকা হয়ে গেছে। আমি হালকা হয়ে গেছি, একেবারেই হালকা হয়ে গেছি। তো তখন আসলে কি, একটা মানুষের দম বন্ধ করে রাখলে পরে যেন দম ছাড়লে যেন হঠাৎ করে খুব জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নেওয়া যেরকম হয়, তা আমি অমনি নিতেছিলাম। তো নিতেছি, খুব জোরে জোরে দম নিতেছি। তো পরে আস্তে আস্তে কুল হলাম। কুল হওয়ার পরে আমি আমার ফ্রেন্ডে বললাম, লামিশারে বললাম যে লামিশা এই অবস্থা। আর তখন তো প্রচুর পরিমাণে ভয় পাইতেছিলাম যে কি হইলো এটা। প্রচুর পরিমাণে ভয় পাওয়ার পর আমি লামিশারে শেয়ার করলাম এগুলা। লামিশা আমাকে সাপোর্ট দিয়ে থাকলো। আসলে ওই মুহূর্তে লামিশা না থাকলে শিওর যে আজকে জাহিদ এখানে আসতে পারতো না, এতটা পরিমাণ ভয় পাইছিলাম, মারা যেতে পারতাম। তো লামিশাকে লটস অফ থ্যাঙ্কস ওই মুহূর্তে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো ওই মুহূর্তে তারপর আমি লামিশাকে এগুলো বলার পর লামিশাকে সাপোর্ট দিল। এরপরে আস্তে আস্তে আরো কিছু ঘটনা ঘটে। এখন আসলে যে জনি যদি পরে ঘটনাগুলো শেয়ার করে তাহলে বুঝতে পারবে জনের বাসায় প্রবলেম কি। আমি আসলে এখন জনিকে বলবো যে এরপরে সিকুয়াল টাইপের হয়ে গেছে তো ঘটনাগুলো, আমাদের সাথে একজনের পর একজনের সাথে হয়েছে, তো কারোর সাথে ঘটনাগুলো একসাথে ঘটে না। কিন্তু ওই যে মেয়ের ব্যাপারটা কিন্তু একদম কনফার্ম যে হ্যাঁ, এটা কনফার্ম, উনি ব্যাপারটা কনফার্ম। মানে উনি দেখছেন যে আপনি দেখছেন রান্নাঘরে একটা মেয়েকে লাগেজ সহ, আপনি দেখছেন যে এসএমএস আসছে একটা মেয়ের নামে নাদিয়া আপ্পি, এবং মানে এই আপনার মা যিনি আছেন আন্টি নিজেও কি দেখেছেন এরকম, মানে মেয়ে আন্টি ব্যাপারটা নিয়ে আমি একটা কথা বলবো, মানে আম্মুর ব্যাপারটা নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে, তো আম্মু একদিন রান্নাঘরে সবজি কাটতেছে, তো সবজি কাটতেছে, তো হঠাৎ ওই দিন চুলা বন্ধ ছিল, মানে ওই সময়টা চুলা বন্ধ ছিল। তো হঠাৎ আম্মুর ওড়নায় আগুন লেগে যায়। কি ব্যাপার, আম্মু গরম গরম অনুভূতি করতেছে যে গরম কিছু একটা। তো হঠাৎ দেখে যে পিছনে থেকে কি ব্যাপার, ওড়নার মধ্যে আগুন লেগে গেছে, কি ব্যাপার। তো আম্মু দাঁড়িয়ে সাথে সাথে ওই পাশে যে বেসিংটা আছে, বেসিং এ ওড়নাটা ভিজায় দেয়, যার কারণে আগুনটা নিভে যায়।
তো এমন 2বার হয়েছে, হুম হুম, যেমন 2বার হয়েছে। তারপর আরেকটা জিনিস হইতেছে, তো এসব কাহিনীর পর, এই মেয়ে দেখার কাহিনীর পর, তো আমরা আব্বুকে বলা হয়েছে যে ডিম লাইট আনতে। ওই সময়টায় আমাদের ঘরে ডিম লাইট ছিল না। হুম হুম, ডিম লাইট আনা মানে ডিম লাইট আনতে বলা হয়েছিল। তো বলার পর আব্বু 2টা ডিম লাইট আনে। তো আনার পর আব্বুর ঘরে একটা আর আমার ঘরে একটা লাগানো হয়, ভাইয়ের ঘরে লাগানো হয় না। হুম হুম। তো যেদিন লাগানো হয় সেদিন রাতে হয় কি, ডিম লাইটটা ফিউজড হয়ে যায়। ফিউজড হয়ে যায়, কি ব্যাপার, ফিউজ হয় সকালবেলা উঠে যে ফিউজ হয়ে যায়, নতুন একটা বাল্ব ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে গেছে। একেবারে ব্র্যান্ড নিউ নতুন। আচ্ছা। আব্বু রাত্রেবেলা আনছে এবং আমি আনছি। হুম হুম। আমাকে বলছে টাকা দিচ্ছে জানতে, হুম। আমি আনছি। And রাতের বেলায় ফিউজ হয়ে গেল। এমনকি সকালবেলা উঠে ফিউজের যে সুইচটা সেটাও ফিউজড। হুম হুম, এবং এর পরের দিন আম্মুর ঘরেরটা নষ্ট হয়। হুম। এবং এখানে আমি একটা কথা বলবো মোবাইলের ব্যাপারে। তো যেদিন আম্মুর ঘরেরটা নষ্ট হয় সেদিন রাতে কি হয়, তো আমার মোবাইলটা আমার বিছানার পাশে টেবিলটার উপরে মোবাইলটা রাখা ছিল। হুম হুম, তো রাখা ছিল আমার, সাধারণত আমার মোবাইলটা কিপ্যাড লক দেওয়া থাকে, পাসওয়ার্ড ছাড়া মানে মোবাইলে প্রবেশ করা যাবে না। হুম হুম, তো আমি হঠাৎ একদিন রাতে মানে এমনিতেই ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর মানে ঘুমটা যখনই ভাঙছে তখনই আমি শুনতেছি যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নাই, আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন না। হুম হুম, তো কি ব্যাপার, মোবাইল কে মানে কে টিপতেছে? তো আমি পিছনের দিকে তাকায় দেখি যে মোবাইল নিজে নিজে একটা নাম্বার থেকে কল গেছে, হুম হুম। একটা নাম্বার থেকে কল গেছে। এমন ভাইয়া তো বললোই যে ভাইয়ার এরকম হয়েছে, আমারও মোবাইলে এই ব্যাপারটা হয়েছে। ওকে। তো আসলে মোবাইলের ব্যাপারটা কি, যে ওর সাথে যে ঘটনাটা ঘটছে তার কিছুদিন আগে এরকম একটা আমার ঘটনা ঘটছে। আসলে আমরা দুই ভাই তখন শেয়ার করতাম না। আসলে মানে প্রথম দিকে যে আপনাদের ঘটনাগুলো বাসায় ঘটছে, অহরহ এরকম টাইপের ঘটনা ঘটছে, তো এইটা এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার জন্য আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন বা কাউকে জানিয়েছেন বা এরকম কিছু? কাউকে বলতে আসলে আমরা ধরেন আমরা আসলে ভাড়া বাসায় থাকি, তো আর ঢাকা হুম। শহরে জানেন যে আসলে ভাড়া বাসা অনেক মানে, প্রবলেম থাকে। হ্যাঁ। আর বাসা পাওয়াটা, ভালোবাসা পাওয়াটা খুব টাফ। ভালোবাসা পাওয়াটা খুব টাফ। সামনে tough। ভালোবাসা দিবস, ওইদিন খুঁজে দেখতে পারেন। তো সেদিন দেখে ফেলতে পারেন যে বাসা খুঁজে পাওয়া যায় কিনা। তো আমার যেটা মনে হয় যে ঘটনাটা আসলে খুবই মানে আমার যেটা মনে হয় যে আসলে আরেকটা ঘটনা হয়েছে যে এটা শুনে খুবই অবাক হবেন, যে আপনি যেদিন ফোন করেন আসল ভাই, আপনি দুপুরের দিকে ফোন দিছিলেন, দুপুরবেলা দুইটার আগে একটা ঘটনা হয়েছে। সেটা হইতেছে কি, যে আমি ডাইনিং টেবিল থেকে জগ থেকে মানে পানি খাওয়া জগ থেকে পানি খেতেছিলাম। তো জগটা আমি মনে আছে স্পষ্ট যে আমি জগটার মাঝখানে সরি ডাইনিং টেবিলের মাঝখানে জগটা রাখা রাখছি। হুম হুম, তো আমি যখন ঘুরে মানে মানে ডাইনিং টেবিলের মানে রুম থেকে টিভি দেখা যায়, তো আমি ঘুরে একটু টিভি দেখবো। তো ওই সময় হয় কি, যে জগটা পরে আমার আঙ্গুল সেটে যায় এবং এই ব্যথাটা আমি এখনো বহন করতেছি। হুম হুম, মানে আঙ্গুলটা আমার পুরো বাঁকা হয়ে গেছে, কিন্তু এটা কেউ দেখে বিশ্বাস করতেছে না যে মানে এটা জগ পরে বাঁকা, মানে মানে আঙ্গুলের মাঝখান লোকটা পুরো থেকে বাঁকা হয়ে কিভাবে গেছে। আসবে, রাইট? এবং সেটাই। আরেকটা ঘটনা ঘটছে, রাসেল ভাই যেটা বলতে যাচ্ছে যে এই ঘটনাটা আসলে আমার চোখের সামনে ঘটছে, যে ঘটনাটা। তো সেটা হচ্ছে যে আপনি যখন ফোন দেন তার থেকে মানে 3-4 ঘন্টা মানে ওরকম সময়, 12টার দিকে, 12:30টার দিকে, আপনি দুপুরবেলা 8টার দিকে ফোন দিচ্ছেন। তো তার কিছুক্ষণ আগে ঘটনা আসলে কি, ও হচ্ছে মানে ভাত খাইতেছিল আর টিভি দেখতেছিল। ভাত খাওয়া থেকে টিভি দেখে পানি খাবে জন্য টেবিলে উঠেছে। হুম, আর আমাদের ডাইনিং টেবিলের মাঝখানে পানি খাওয়ার পর জগটা রাখছে। আর আমি হচ্ছে যে আমি ভাত খাওয়া শেষ, টিভি দেখে আসতেছে, হাত ধুবো বেসিনে, আমি আসছি ওই রুমে। ওকে। আমি ঢুকলাম আর যেটা দেখলাম মানে আনবিলিভেবল, যে একটা টেনিস বলকে জাস্ট একটা জায়গায় রাখলে মানে ছুঁড়ে রাখলে যেরকম বাউন্স করে চলে আসে, হুম হুম, হুম ঠিক ও জগটা রাখলো আর ও টার্ন নিল। হুম, আর আমি দেখলাম যে জগটা বাউন্সের মতো, মানে টেনিস বলটা যেভাবে বাউন্স করবে, জগটা লাফ দিয়ে মানে ওই টেবিলের মাঝখান থেকে জাস্ট বাউন্স টাইপের হয়ে মানে ওর পায়ের মধ্যে পড়ছে আর ওর সাথে সাথে মাটিতে পড়ে গেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখন ওই যে কালো হয়ে আছে কালো হয়ে গেছে জায়গাটা। আঙ্গুলটা, নখটা Right. পুরো বাঁকা হয়ে গেছে। রাইট, আমি দেখতে পাচ্ছি। সো এরকম ঘটনা আছে আমি জানি, এন্ড সেই ঘটনাগুলো মানে উইয়ার্ড কিছু ঘটনা ঘটছে। এন্ড আমার যেটা মনে হয় যে আসলে যারা বোঝেন বা যারা জানেন তাদের সাথে আপনি পরামর্শ নিতে পারেন। আবার অনেকে বলেন যে পরামর্শ নেওয়াও ঠিক না, ইটস আপ টু ইউ। বাট আমার যেটা মনে হয় যে শেয়ার করতে পারেন অ্যাটলিস্ট কারোর সাথে, যে আসলে শেয়ার করতে গিয়ে যেটা হলো যে আসলে আমরা ফার্স্টের দিকে কেউ কাউ কিছু বলতাম না। আম্মা তো বলতো না, হচ্ছে আমার মানে তার ছেলেরা ভয় পাবে, আমরা ভয় পাবো। আমাদের একটা সেজন্য- ছোট ভাই আছে, হ্যাঁ, আমার একটা ছোট ভাই আছে, তো ভূতের ফিল্ম তো অনেক পছন্দ, ওর সাথেও কিছু ঘটনা বুঝতে পারছি। ঘটছে। সো আমরা